নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের বাড়তি খরচা কিন্তু হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের লেবু। লেবু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে এনে রাখি, যে কালই হোক না কেন। তবে এই লেবু দিয়ে আমরা সাধারণত লেবুর শরবত বানিয়ে থাকি। তবে এই লেবু দিয়ে আজ কিন্তু লেবুর শরবত বানাবো না, অন্য কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় লেবু এইভাবে করে শুকিয়েও যায়, তখন কিন্তু সেই লেবু থেকে রস বেরোয় না, বা শুকিয়ে গেলে অনেক সময় সেই লেবু আমরা ফেলে দিই। না দিয়ে কিন্তু আমরা অন্য কাজেও ব্যবহার করে নিতে পারি। তার জন্য ছুরির সাহায্যে আমি লেবুটাকে এইভাবে করে কেটে তারপর লেবুর ভেতরের যে অংশটা রয়েছে এরকম করে নিলাম, যাতে করে লেবুর ভেতরের যে রসটা রয়েছে খুব সহজে বেরিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিতে। আজ কিন্তু লেবুর রসের আমি ব্যবহার করব না, লেবুর যে খোসাটা রয়েছে সেটাই আমি ব্যবহার করব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা মাটির প্রদীপ। আপনারা ছোট্ট যে কোনো পাত্র নিতে পারেন। লেবুর খোসাটিকে এইভাবে করে দেওয়ার পর নিয়েছি এখানে 1 চামচ সর্ষের তেল, হাফ চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এর তুলো নিয়ে আমি এইভাবে করে সলতের মতো বানিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। দুটো দিক এইরকম করার পর আমি দুটো দিককে মাঝখানে রেখে এইরকম করে নেব। ঠিক যে গোল সলতেগুলো পাওয়া যায় সেই সলতেই আমি বানিয়েছি। এবার লেবুর মধ্যে যে তেলটা দিয়ে রেখেছি সেই তেলের মধ্যে এই সলতেটাকে আমি এইভাবে করে বসিয়ে দেব। এবার বাকি যে হাফ চামচ তেল আমি রেখেছি সেই তেলটাকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে নিমের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে একটু এই সলতেটাকে চেপে দেব, তারপর এটাকে আমি জ্বালিয়ে নেব। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? শীত, গ্রীষ্ম, বর্ষা যে সময়ই হোক না কেন মশার উপদ্রব কিন্তু আমাদের কম বেশি থাকেই। তার জন্য আমরা অল আউট, মর্টিন, মশা মরার ধূপ, নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি। এগুলো কেনার জন্য আমাদের টাকা যেমন খরচ হয়, অনেকে কিন্তু মর্টিন, মশা মরার ধূপ বা অল আউটের গন্ধ আমরা কিন্তু সহ্য করতে পারি না। আমরা যদি এইভাবে করে লেবুর খোসা দিয়ে একটা বানিয়ে নিই, এতে কি হবে, আমাদের টাকাও খরচা হবে না, একদমই ন্যাচারাল জিনিস, আমাদের শরীরে কোনোভাবেই কিন্তু ক্ষতিও হবে না। আপনারা পড়ার টেবিলে বা রুমের মধ্যে যে জায়গায় মশার উপদ্রব বেশি এইভাবে করে যদি সন্ধ্যার সময় জ্বালিয়ে রেখে দেন, দেখবেন মশা কিন্তু অনেকটাই চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর গরম আলু আমাদের খোসা ছাড়াতে এমনকি ম্যাশ করতে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যদি ম্যাশার না থাকে। তখন কিন্তু আমাদের হাতও কিন্তু অনেক সময় পুড়ে যায়, এমনকি হাতে গরমও লেগে যায়। কিভাবে আপনারা হাত না লাগিয়ে এই গরম আলুর মধ্যে আলুর খোসা ছাড়িয়ে নেবেন, এমনকি আলু ম্যাশ করে নেবেন। তার জন্য এখানে একটা প্লেট নিয়েছি, আর যে রুটি সেঁকা হয় সেটা নিয়েছি। রুটি সেঁকার মধ্যে আমি আলুটাকে দিয়ে একটা বাটি নিয়ে এইভাবে করে চেপে দেব। এইভাবে যদি আপনারা চেপে দেন, দেখবেন আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে, এমনকি আলুর খোসাগুলো ওপরের দিকে চলে আসবে। হাত দিয়ে এইভাবে যদি তুলে দেন, খুব সহজেই দেখবেন খোসাগুলোও ছাড়িয়ে নিতে পারবেন। একইভাবে বাকি যে আলুগুলো রয়েছে আমি এইভাবে করে দিয়ে তারপর বাটিটাকে এইভাবে করে চেপে দেব। সব আলুগুলোই কিন্তু আমি এইভাবে করে খোসাও ছাড়িয়ে নেব, এমনকি ম্যাশও করে নেব। অনেক সময় আমাদের সকালের দিকে দেখবেন তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়, আর তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা যদি হাত দিয়ে এইভাবে করে আলুর খোসা ছাড়াতে যাই, এমনকি আলুর ম্যাশার ছাড়াই ম্যাশ করতে যাই হাত দিয়ে, আমাদের হাতে গরম লেগে যায়,
পুড়ে যায়, এমনকি ঠান্ডা করতে গেলেও অনেকটাই সময় আমাদের অপেক্ষা করতে হয়। এইভাবে যদি কাজটি করে নিই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চিকেন। চিকেন আমরা কম বেশি কিন্তু অনেকেই খেতে পছন্দ করি, তবে দেখবেন চিকেনের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, যার কারণে অনেকে আমরা চিকেন খেতে পছন্দ করলেও গন্ধের কারণে কিন্তু খেতে পারি না। তো আপনারা যখনই চিকেন রান্না করবেন তার আগে এমন কি করে নেবেন যাতে করে খুব সহজেই চিকেনের আঁশটে গন্ধ চলে যায়, তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমে চিকেনটাকে আপনারা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি অর্ধেকটা লেবু, হাফ চামচের মতো লেবুর রস আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি হাফ চামচের মতো লবণ। লবণটাকেও চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লবণ আর লেবুর রসটাকে আমি মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু 5 মিনিট হয়েও গেছে আর চিকেন থেকে কিন্তু অনেকটাই জলও ছেড়ে দিয়েছে। এবার আপনারা চিকেনটাকে আরও একবার জল দিয়ে যদি ধুয়ে নেন দেখবেন চিকেনের মধ্যে যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আর আপনারা এবার যে কোনো রেসিপি কিন্তু চিকেন দিয়ে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পালং শাক। এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো প্রচুর পরিমাণের পালং শাক পাওয়া যাচ্ছে, তবে দেখবেন এই শাক যদি আমরা ফ্রিজের বাইরে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়, আর যদি ফ্রিজেও রাখি তাহলেও দেখা যায় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পচে যেতে শুরু করে, তখন আমাদের পুরো শাকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। যখনই আপনারা পালং শাক নিয়ে আসবেন তখন কিভাবে রাখলে পালং শাক শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না। তার জন্য শাকগুলোকে আমি প্রথমে ভালো করে গুছিয়ে নেব। আর যদি কোনো রকমের হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়া পাতা থাকে সেটাকে কিন্তু এখান থেকে আমি বাদ দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটা কিন্তু খুব ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা প্লাস্টিক। এবার এই যে শাকটা রয়েছে সেই শাকটাকে আমি প্লাস্টিকের মধ্যে এইভাবে করে ভরে নেব। আপনারা যদি শাকটা জল দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপরেই কিন্তু প্লাস্টিকের মধ্যে এইভাবে করে ভরে নেবেন। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার আমি প্লাস্টিকটাকে এইভাবে করে একটা গিট দিয়ে একটা ফাঁস দিয়ে দেব। এখনও কিন্তু একটা কাজ বাকি আছে, তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা কাঁটা চামচ। চামচ দিয়ে কি করব, এইভাবে করে প্যাকেটের মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেব। প্যাকেটের মধ্যে বেশ কিছুটা ফুটো করার কারণে প্যাকেট থেকে খুব ভালোভাবে হাওয়া বাতাস বেরিয়ে যাবে, যার কারণে আপনারা যদি এই প্যাকেটটাকে ফ্রিজের মধ্যে তুলে রাখেন দেখবেন বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, শাক শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী করার জন্য। গ্যাসের সিলিন্ডার কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে দেখবেন বেশ কিছুদিন একই জায়গার মধ্যে খালি হোক কি ভর্তি গ্যাসের সিলিন্ডার যেখানেই আপনারা রাখেন না কেন দেখা যায় মেঝের মধ্যে কিন্তু একটা মরচের দাগ পড়ে যায়। আর এইভাবে মরচের দাগ পড়ে যাওয়ার কারণে সেই জায়গাটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেক সময় ভালোভাবে কিন্তু যায়ও না। এই মেঝের এই মরচের দাগগুলো দেখতে কিন্তু অনেকটাই বাজে লাগে। তো আপনারা যখনই গ্যাসের সিলিন্ডার মেঝের মধ্যে রাখবেন সেটা খালি হতে পারে ভর্তি, কিভাবে রাখবেন তার জন্য এখানে আমি নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে। এবার এখান থেকে আমি সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়ে নেব। গ্যাসের যে সিলিন্ডারের তলার দিকটা রয়েছে তার মধ্যে এইভাবে করে ভ্যাসলিনটাকে লাগিয়ে নেব। এইভাবে যদি আপনারা ভ্যাসলিনটা লাগিয়ে মেঝের মধ্যে রাখেন দেখবেন কোনোভাবেই কিন্তু মেঝেতে মরচের দাগ পড়বে না, আর পরিশ্রম করে আপনাদের সেই দাগ তুলতেও হবে না এমনকি মেঝেটা দেখতেও খারাপ লাগবে না। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বালিশ কভার।
আর দেখবেন আমাদের বালিশের কভারগুলো যখন একটু পুরনো হয়ে যায়, কালার চলে যায় বা ফেটে যায়, তখন কিন্তু সেই বালিশের কভারগুলো আমরা আর কেউই ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে কিন্তু পোছাপোছির কাজে লাগাই। তবে এই বালিশের কভারগুলো ফেলে না দিয়ে বা পোছাপোছির কাজে না লাগিয়ে একবার অন্তত আমরা অন্য কাজেও লাগিয়ে নিতে পারি। তো এই পুরনো বালিশের কভার আমরা কি কাজে লাগাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য আমি খুব ভালোভাবে বালিশের কভারটিকে বিছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা আটার প্লাস্টিক, আপনারা যে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করতে পারেন। এবার এই যে বালিশের কভারের ভেতরে আমি এইভাবে করে আটার প্যাকেটটাকে দিয়ে দেব। আর এই প্যাকেটটা যেহেতু বালিশের কভারের সমান রয়েছে, যার কারণে আমার কিন্তু কোনোই অসুবিধা হয়নি। আপনারা চাইলে মোটা কাপড় বা তোয়ালাও কিন্তু এর মধ্যে দিতে পারেন, তবে প্লাস্টিক দিলেই কিন্তু ভালো হবে। কি কাজে এটা ব্যবহার করব? সিঙ্কের মধ্যে বাসনপত্র ধুয়ে নিয়ে ধোয়ার পর কিচেন স্ল্যাবের পাশেই কিন্তু এইভাবে করে বাসনগুলো উল্টে রেখে দিই, যাতে করে বাসনের মধ্যে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এর ফলে কি হয়, কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু অনেকটাই জল পড়ে যায়, যার কারণে আমাদের কিন্তু আবারও এই কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করতে হয়। এতে করে অনেকটাই সময়ও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই কিচেন সিঙ্কের মধ্যে বাসনপত্র ধুয়ে নেবেন আর তারপর কিচেন স্ল্যাবের মধ্যে বাসনগুলো জল ঝরানোর জন্য রাখবেন, এমন কিভাবে রাখবেন যাতে করে আপনাদের বাসনপত্রের জলও ঝরে যাবে, স্ল্যাবের মধ্যে কোনো রকম জল পড়বে না। তো দেখতেই পাচ্ছেন যে বালিশের কভারের মধ্যে আমি প্লাস্টিকটাকে দিয়েছি, সেটাকে আমি কিচেন স্ল্যাবের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বাসন ধোয়ার পর আমরা যদি এইভাবে করে এই বালিশ কভারের ওপরে বাসনগুলোকে দিয়ে দিই, এতে কি হবে, আমাদের বাসনের মধ্যে জলটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে, এমনকি কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু কোনোভাবে জল পড়বে না। এর মধ্যে জলগুলো যখন ভালোভাবে ঝরে যাবে, তারপর আপনারা বাসনের রাখার র্যাকের মধ্যে বাসনগুলো তুলে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখনই কিন্তু এখান থেকে বাসনগুলো তুলে তারপর দেখিয়ে দেব যে কিচেন সিঙ্কের মধ্যে কিন্তু কোনোভাবেই জল পড়ে যায়নি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র ধুয়ে থাকি, তবে দেখবেন অনেক সময় দেখা যায় যে আমাদের হাতের মধ্যে যদি ব্যথা লেগে যায়, হাত কেটে যায়, তাছাড়াও দেখবেন অনেকেরই হাতে ভিম বার জেল, ভিম বার সাবান লাগার কারণে হাতের মধ্যে র্যাশ বেরিয়ে যায়, হাত লাল হয়ে যায়, এমনকি চুলকানিও কিন্তু হয়ে যায়। তখন এই বাসনপত্র ধোয়ার সময় কিন্তু আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, যদি আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে। তখন আপনারা কিভাবে বাসনপত্রগুলো ধুয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো প্লাস্টিক। এবার প্রথমে এখান থেকে একটা প্লাস্টিক নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে করে পরে নেব। এবার নিয়ে নেব একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা কি করব, আমি এই হাতের মধ্যে এইভাবে করে পরিয়ে তারপর ভালোভাবে আটকে দেব, যাতে করে প্লাস্টিকটা কোনোভাবে খুলে না যায়। একইভাবে আমি আরও একটা যে প্লাস্টিক নিয়েছি সেটাও এই হাতের মধ্যে পরে আরেকটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো হাতের মধ্যে কিন্তু আমি এইভাবে করে প্লাস্টিকটা পরে নিয়েছি। এবার এটা দিয়ে কিভাবে আপনারা বাসন মাজবেন, তো আমি এখানে একটা স্ক্রাবারের মধ্যে ভিম বার সাবানটাকে লাগিয়ে নিয়েছি আর একটু জলও দিয়ে দিয়েছি। এবার এই যে বাসনগুলো রয়েছে সেইগুলো আমি আপনাদেরকে মেজে দেখিয়ে দেব। এইভাবে যদি আপনারা বাসন মেজে নেন, তাহলে যদি ভাবেন অসুবিধা হবে, কোনোই কিন্তু অসুবিধা হবে। আমি আপনাদেরকে বাসনগুলো মেজেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে মেজে নেওয়া হয়ে যাচ্ছে। আর তারপর জল দিয়ে ধোয়ার পর আমি আমার হাত দুটোকেও দেখিয়ে দেব। এইভাবে যদি আপনারা বাসন মেজে নেন, তাহলে কিন্তু শীতের সময় আমাদের কিন্তু হাতে জল দেওয়ারও প্রয়োজন হবে না। এমনকি যাদের হাতে ভিম বার সাবান, ভিম বার জেল লাগার কারণে র্যাশ বেরিয়ে যায়, অ্যালার্জি হয়ে যায় বা হাত কেটে গেলে তখন কিন্তু অনেকটাই সমস্যা হয়। এইভাবে যদি আপনারা বাসন মেজে নেন, কোনো রকমেরই কিন্তু সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাসনগুলো মাজাও হয়ে গেছে, এমনকি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন
এখন আমি আপনাদেরকে আমার হাতগুলোকেও দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকটাকে খুলে। আমি এখানে প্লাস্টিক ব্যবহার করেছি, আপনারা চাইলে হাতের যে গ্লাভসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তবে সবার কাছে তো গ্লাভস থাকে না, প্লাস্টিক কিন্তু আমাদের সকলেরই কাছে থাকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের হাতের মধ্যে কিন্তু কোনোভাবেই ভিমবার সাবানও লেগে যায়নি, এমনকি জলও কিন্তু লাগেনি। আর পরে আপনারা কিন্তু এই প্লাস্টিকগুলো আবারও ব্যবহার করতে পারেন বাসন মাজার জন্য। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।